প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স প্রথম বর্ষের পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশন শীর্ষক কোর্সে তোমাদের সাথে কোর্স শিক্ষক হিসেবে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদের সাথে আজ আমার নবম লেকচার। আজকের আলোচ্য বিষয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং জনমত। আশা করি মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে এবং উপভোগ করবে। প্রথমে আমরা আলোচনা করব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা এবং সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করার ভাবনা থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্ভব। রাষ্ট্রের ইচ্ছা প্রণীত, প্রকাশিত ও বাস্তবায়িত হয় সরকারের মাধ্যমে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মাধ্যমে সরকারের কাজ সম্পন্ন হয়। এই তিনটি বিভাগের কার্যাবলী ও ক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বহু চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন। আধুনিককালে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি হলো ক্ষমতা, আর এটি নির্ভর করে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা কিভাবে বণ্টিত হয় তার উপর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা এরিস্টটল, সিসেরো, জিন বডিন, ব্ল্যাকস্টোন এবং জন লকের লেখায় প্রকাশ পেলেও রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কুর বিশেষ ভূমিকার জন্য তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক বলা হয়। ব্যক্তি স্বাধীনতা রক্ষার পক্ষে যুক্তি প্রদান করতে গিয়ে মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে বলেন, when the legislative and executive powers are united in the same person or the governing body, there can be no freedom, nor is there freedom where the power to adjudicate is not separated from the legislative and executive power. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় সরকারের ক্ষমতা ও কার্যাবলীকে আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে পৃথক করে দেয়া। এই নীতি অনুসারে সরকারের তিনটি বিভাগ স্বতন্ত্র থেকে নিজ নিজ ক্ষমতার চর্চা ও কার্যাবলী সম্পন্ন করবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনের প্রয়োগ করবে এবং বিচার বিভাগ বিচার কার্য সম্পাদন করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো সরকারের তিনটি বিভাগ স্ব স্ব কর্মক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণ মুক্ত থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে অযথা অন্যায়ভাবে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আর.সি. আগরওয়ালের মতে, যেখানে সরকারের সব ক্ষমতা একটি মাত্র বিভাগ বা অঙ্গের হাতে ন্যস্ত থাকে না, তাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। Where all the power of the government are not be concerned in the hands of one organ is called separation of power. অধ্যাপক গিলক্রিস্টের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রথম কথাই হলো কোনো একজন ব্যক্তি একই সাথে একটির বেশি শাখার দায়িত্ব পালন করতে পারবে না।
Separation of power means, first of all, that a single individual will not serve in more than one branch of the government at any given time. লিপসনের মতে ক্ষমতার স্বতন্ত্রীকরণ হলো সংবিধান অনুযায়ী সরকারের ক্ষমতা পৃথকীকরণ। সুতরাং ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির অর্থ হলো সরকারের তিনটি বিভাগকে স্বতন্ত্র বা আলাদাভাবে সংগঠিত করা এবং এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। অর্থাৎ সরকারের ক্ষমতা যখন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন সেই নীতি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা। ক্রিটিসিজম অফ থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাখ্যা প্রদান করলেও পরবর্তীতে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা হয়েছে, অর্থাৎ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ নানাভাবে সমালোচনা করেছে। আমরা এখন এই সমালোচনাগুলো আলোচনা করব। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়। বলা হয়ে থাকে যে সরকার একটি ইউনিট হিসেবে কাজ করে। যদি সরকারের ক্ষমতাকে আলাদা করা হয় তাহলে সরকারের কর্মদক্ষতা বা সরকারের যে সক্ষমতা সেটা বিনষ্ট হয়। সেজন্য অনেকেই মনে করেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় বা এটা বাঞ্ছনীয় নয়। অবাস্তব। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অবাস্তব, কেননা পৃথিবীর কোনো দেশেই পুরোপুরি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলা থাকলেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য নীতি প্রয়োগ হয়েছে। বিভক্তিকরণ ঠিক নয়, অর্থাৎ সরকারকে যদি আলাদা করা হয়, অর্থাৎ সরকারের কর্মকাণ্ডকে যদি সুনির্দিষ্টভাবে তিনটি ভাগে ভাগ করা হয় তাহলে সরকারের কাজের মধ্যে সমন্বয়হীনতার সৃষ্টি হয়। সেজন্য বলা হয় যে বিভক্তিকরণ ঠিক নয়। শাসন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়। একটি সরকার ব্যবস্থা তখনই সুষ্ঠুভাবে পরিচালিত হয় যখন শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা সমন্বয় থাকে। কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলে সেই সমন্বয়হীনতার সৃষ্টি হয় এবং শাসন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়। জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উপযোগী নয়। জনকল্যাণকর রাষ্ট্রের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি উপযোগী নয়। জনকল্যাণমূলক রাষ্ট্রে বহুমুখী কার্য সম্পাদন করতে হয়, আর এ সকল কার্য সম্পাদন করতে গিয়ে শুধু শাসন বিভাগের মাধ্যমে সেটা সম্ভব নয়, বরং সরকারের আইন বিভাগ এবং বিচার বিভাগেরও সহযোগিতার প্রয়োজন হয়। সরকারের তিনটি বিভাগের ক্ষমতা সমান নয়। বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সরকারের যে তিনটি বিভাগ রয়েছে সেই তিনটি বিভাগের ক্ষমতা সমান নয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারের আইন বিভাগের ক্ষমতা অনেক বেশি, বিশেষ করে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকারের আইন বিভাগের ক্ষমতা অনেক বেশি। দায়িত্বহীনতার সৃষ্টি হয়। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির যদি বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদা ভাবে কাজ করে, যার কারণে বিভাগগুলোর মধ্যে দায়িত্বহীনতার সৃষ্টি হয়, অর্থাৎ সরকারের মধ্যে একটা দায়িত্বহীনতার সৃষ্টি হয়। সরকারের কর্মদক্ষতা হ্রাস পায়, অর্থাৎ কোনো একটি বিভাগকে যদি সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় তাহলে সেই বিভাগ শুধু সেই কাজগুলোই করে, অর্থাৎ অন্যান্য যে কাজকর্ম বা শাসন বিভাগ বা বিচার বিভাগ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেগুলো বা আইন বিভাগকে যদি আইনের কাজ সুনির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে আইন বিভাগ অন্য যে বিভাগগুলো রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয় না করার কারণে সরকারের কর্মদক্ষতা হ্রাস পায়। সংসদীয় সরকার ব্যবস্থায় সম্ভব নয়, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় যেহেতু আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে এবং আইন পরিষদের যারা সদস্য তারাই যেহেতু শাসন বিভাগের বা মন্ত্রী পরিষদের সদস্য হন, সুতরাং সংসদীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ সম্ভব নয়। ব্যক্তি স্বাধীনতার জন্য স্বতন্ত্রীকরণ একমাত্র উপাদান নয়। অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে ব্যক্তি স্বাধীনতার জন্য
ক্ষমতার স্বতন্ত্রীকরণেই একমাত্র উপাদান নয়, বরং ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য জনমত বা জনগণের সচেতনতাও প্রয়োজন রয়েছে। এভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা করা হয়। অর্থাৎ আমরা যদি বাস্তবে লক্ষ্য করি তাহলে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি নয়, বরং সেখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রয়োগ ঘটেছে। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কোনো দেশেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির এই যে সমালোচনাগুলো রয়েছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য, কেননা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হলো দলীয় ব্যবস্থা এবং রাজনৈতিক দল হলো তার প্রাণ। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এ ব্যবস্থায় জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে। সাধারণভাবে বলা যায় যে কিছু সংখ্যক ব্যক্তি যখন একই মতাদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে শাসন পরিচালনার উদ্দেশ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি ক্ষমতায় আসীন হতে চেষ্টা করে এবং ক্ষমতায় গিয়ে নিজেদের আদর্শ ও নীতিকে বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ সাধন করতে চায়, তখন সে সংঘবদ্ধ জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। অধ্যাপক ম্যাকাইভারের মতে, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট থাকে, তাকে রাজনৈতিক দল বলে। A political party is an association organized in support of some principles or policies which by constitutional means it endeavors to make the determinant of government. এডমান্ড বার্গ বলেন, যখন কোনো জনসমষ্টি কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় কল্যাণ সাধনের জন্য সংঘবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। Political party is body of men united together for promoting by their joint endeavors the national interest upon some particular principles on which they are all agreed. অ্যালান আর বলের মতে, কোন জনসংগঠন এককভাবে বা অন্যান্য দলের সঙ্গে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখল করতে এবং তা বজায় রাখতে সচেষ্ট হলে তাকে রাজনৈতিক দল বলে। Political party may be principally defined by their common aim. They seek political power either singly or in cooperation with other political parties. সুতরাং রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন যার সদস্যরা কতগুলো সাধারণ উদ্দেশ্য সম্পর্কে একমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক ক্ষমতা দখল করে দেশ শাসন করতে চায়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রাজনৈতিক দল কি তা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, অর্থাৎ রাজনৈতিক দলের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। একই মতাদর্শ। রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে বিশ্বাসী। নির্দিষ্ট কর্মসূচি। রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে। এই নির্দিষ্ট কর্মসূচিগুলো জনসমক্ষে প্রকাশ করে এবং সেই কর্মসূচিগুলো পরবর্তীতে রাজনৈতিক দল তার নির্বাচনী কর্মকাণ্ডের সময় অথবা সেই কর্মসূচিগুলো যদি সরকার গঠন করে তখন সেই কর্মসূচিগুলো তারা বাস্তবায়নের চেষ্টা করে। সমস্যা চিহ্নিতকরণ।
রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এবং চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করে থাকে। জাতীয় স্বার্থ। রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল জাতীয় স্বার্থে কাজ করে, অর্থাৎ জাতীয় স্বার্থকে এই রাজনৈতিক দলগুলো অগ্রাধিকার দিয়ে থাকে। দলীয় স্বার্থ। তবে রাজনৈতিক দলগুলোর জাতীয় স্বার্থ থাকলেও দলীয় স্বার্থ তাদের রয়েছে, অর্থাৎ দলীয় জাতীয় স্বার্থে যেমন তারা কাজ করে, দলীয় স্বার্থেও তারা কাজ করে। ক্ষমতা দখল। রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল সাংবিধানিক পন্থায় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়, অর্থাৎ ক্ষমতা দখল রাজনৈতিক দলের একটি অন্যতম বৈশিষ্ট্য। জনকল্যাণ। রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল জনকল্যাণে কাজ করে, অর্থাৎ জনকল্যাণমূলক কাজের মধ্যেই রাজনৈতিক দলের লক্ষ্য নিহিত রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ। সরকার গঠন। রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে চায়, অর্থাৎ সরকার গঠন রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সরকার গঠন করে। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি সংগঠনের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় তাহলে সেই সংগঠনকে আমরা রাজনৈতিক দল বলতে পারি। তোমরা রাজনৈতিক দলের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। রাজনৈতিক দলের কার্যাবলী ও ভূমিকা। আমরা এখন আলোচনা করব রাজনৈতিক দলের কার্যাবলী ও ভূমিকা, ফাংশনস এন্ড রোল অফ পলিটিক্যাল পার্টি। কর্মসূচি প্রণয়ন। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল দলীয় কর্মসূচি প্রণয়ন করে থাকে। দলীয় কর্মসূচি প্রণয়নের সময় রাজনৈতিক দলগুলো জাতীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। সমস্যা নির্বাচন। সমস্যা নির্বাচন রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বা ভূমিকা, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ বা নির্বাচন রাজনৈতিক দলের অন্যতম ভূমিকা। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রাজনৈতিক দল চিহ্নিত করার চেষ্টা করে থাকে। নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে দেশের নির্বাচনে অংশগ্রহণ করা, অর্থাৎ জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলোতে জাতীয় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে থাকে। দলীয় প্রার্থী মনোনয়ন। রাজনৈতিক দলের আরেকটি কাজ হচ্ছে দলীয় প্রার্থী মনোনয়ন। নির্বাচনের সময় রাজনৈতিক দল দলীয় প্রার্থী মনোনয়ন করে। এই দলীয় প্রার্থী মনোনয়ন করতে গিয়ে রাজনৈতিক দলগুলো সবসময় প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, এ সকল বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। প্রচার কার্য। রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় প্রচার কার্য পরিচালনা করে থাকে। প্রচার কার্যে রাজনৈতিক দল বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে, অর্থাৎ জাতীয় প্রচার মাধ্যমে প্রচার কার্য পরিচালনা করে, পাশাপাশি সভা সমাবেশ বা মিছিল এর মাধ্যমেও এই প্রচার কার্য পরিচালনা করে থাকে। বিশেষ করে এই প্রচার কার্যের সময় দলীয় প্রার্থীদের গুণগান বা দলীয় প্রার্থীদের পক্ষে জোরালো বক্তব্য পেশ করা হয়। সরকার গঠন। রাজনৈতিক দলের অন্যতম ভূমিকা হচ্ছে সরকার গঠন, অর্থাৎ সাধারণ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সরকার গঠন করে এবং রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে তাদের যে কর্মসূচি বা নীতি আদর্শ রয়েছে সেই নীতি এবং আদর্শগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। শাসন কার্য পরিচালনা করা, অর্থাৎ রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সরকার গঠনের পর দেশের শাসন কার্য পরিচালনা করা, অর্থাৎ তাদের নীতি এবং আদর্শের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করা রাজনৈতিক দলের অন্যতম ভূমিকা। রাজনৈতিক শিক্ষাদান। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে জনগণকে রাজনৈতিক শিক্ষাদান,
অর্থাৎ রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে রাজনৈতিক শিক্ষা দিয়ে থাকে। যেমন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সভা সমাবেশ, আলোচনা ইত্যাদির আয়োজন করে এবং এগুলোর মাধ্যমে জাতীয় বিষয়গুলো সম্পর্কে জনগণকে অবহিত করে এবং জনগণ রাজনৈতিক বিষয়ে শিক্ষা লাভ বা দীক্ষা লাভ করতে পারে। এভাবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শিক্ষা বা রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত গঠন। রাজনৈতিক দলগুলো জনমত গঠনে মুখ্য ভূমিকা রাখে। পার্লামেন্টের ভেতরে বা বাইরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করে এবং জনগণ জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে তাদের মতামত পেশ করতে সক্ষম হয়। বিরোধী দলের ভূমিকা পালন, অর্থাৎ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না সেই দল বিরোধী দলের অবস্থান করে এবং বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পার্লামেন্টে বিরোধী দল সরকারি দলের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করার কারণে সরকার সঠিক পথে পরিচালিত হয়। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দান। রাজনৈতিক দলগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান। জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করতে যথেষ্ট সচেষ্ট থাকে রাজনৈতিক দলগুলো। অর্থাৎ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভের জন্য এই রাজনৈতিক দলগুলো জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে এবং স্বাধীনতা আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার ও জনগণের মধ্যে সংযোগ রক্ষা। রাজনৈতিক দলগুলো সরকার এবং জনগণের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করে। অর্থাৎ সরকারের সাথে জনগণের একটা যোগাযোগ রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ঘটায়। স্বার্থের একত্রীকরণ, অর্থাৎ সমাজে মানুষের যে বিভিন্ন স্বার্থ বা ডিমান্ড গুলো রয়েছে সেই স্বার্থ বা ডিমান্ড গুলোকে রাজনৈতিক দলগুলো একত্রীকরণ করে থাকে। সুতরাং স্বার্থের একত্রীকরণের এজেন্ট হিসেবে রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করে। দেশপ্রেম সৃষ্টি, জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টির ক্ষেত্রেও জাতীয় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাজনৈতিক দলের আরেকটি মুখ্য ভূমিকা হচ্ছে জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রাজনৈতিক দলের কার্যাবলী ও ভূমিকা নিয়ে আলোচনা করব। তোমরা রাজনৈতিক দলের এই কার্যাবলী এবং ভূমিকাগুলো ভালো করে পড়ে নিবে। অর্থাৎ রাজনৈতিক দল যে সকল ভূমিকা পালন করে সেই ভূমিকাগুলো তোমরা ভালো করে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বিরোধী দলের ভূমিকা, রুল অফ দ্য অপোজিশন পার্টি। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই ভূমিকাগুলো এখন আমরা আলোচনা করব। সরকারের গঠনমূলক সমালোচনা, অর্থাৎ বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে পার্লামেন্টের ভিতরে বা বাইরে, বা সরকারি কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করার কারণে সরকার সঠিক পথে পরিচালিত হয়। সরকারি নীতি নির্ধারণের ভূমিকা, অনেক সময় বিরোধী দল সরকারি নীতি নির্ধারণের ভূমিকা পালন করে। অর্থাৎ পার্লামেন্টে যখন সরকারি নীতি নির্ধারিত হয় বা আলোচনা হয় বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে। সুতরাং সরকারি নীতি নির্ধারণে বিরোধী দল ভূমিকা পালন করে। সমস্যা নির্ধারণ ও প্রতিকার নির্দেশ, অর্থাৎ সমস্যা নির্ধারণ এবং প্রতিকার, জাতীয় সমস্যাগুলো বিরোধী দল নির্ধারণ করে এবং কিভাবে সেগুলো প্রতিকার করা যায় তাও নির্দেশ করে থাকে। ছায়া বা বিকল্প সরকার, বিরোধী দল অনেক সময় ছায়া বা বিকল্প সরকার গঠন করে। অর্থাৎ অনেক সময় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা দেখা যায় যে সরকার যে কোনো সময় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরকারের পতন হওয়ার সম্ভাবনা থাকলে বিরোধী দল একটা ছায়া সরকার গঠন করে রাখে। অর্থাৎ ছায়া সরকার গঠন বা বিকল্প সরকার গঠন করে রাখে বিরোধী দল। সরকারকে সহযোগিতা, বিরোধী দল সরকারকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে থাকে। বিশেষ করে পার্লামেন্টের ভিতরে বিভিন্ন বিষয়ে সরকার যখন আইন প্রণয়ন করে তখন বিরোধী দল সেখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে। জনমত গঠন, জনমত গঠনের ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা পালন করে। অর্থাৎ বিরোধী দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, অর্থাৎ সভা সমাবেশ, আলোচনায় ইত্যাদির মাধ্যমে জনগণকে
জাতীয় বিষয়ে অবহিত করে এবং জনমত গঠন করতে সক্ষম হয়। রাজনৈতিক শিক্ষার প্রসার, বিরোধী দল রাজনৈতিক শিক্ষার প্রসারে ভূমিকা পালন করে, অর্থাৎ বিরোধী দল বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায়। সংযোগ সাধন, বিরোধী দল অনেক সময় জনগণ এবং সরকারের মধ্যে সংযোগ সাধনকারী হিসেবে ভূমিকা পালন করে। নিয়মতান্ত্রিকতা সৃষ্টি, বিরোধী দল নিয়মতান্ত্রিকতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ নির্বাচনের সময় বিরোধী দল অংশগ্রহণ করে গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করে। সুতরাং নিয়মতান্ত্রিকতা সৃষ্টির ক্ষেত্রেও বিরোধী দলের ভূমিকা রয়েছে। বিকল্প কর্মসূচি পেশ, বিরোধী দল অনেক সময় সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে। এভাবে বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নিব রাজনৈতিক দলের বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মস অফ পলিটিক্যাল পার্টি, অর্থাৎ রাজনৈতিক দলের বিভিন্ন প্রকারগুলো আমরা এখন দেখে নিব। একদলীয় ব্যবস্থা বা ওয়ান পার্টি সিস্টেম। কোন একটি রাজনৈতিক ব্যবস্থা যদি একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে তাকে একদলীয় দল ব্যবস্থা বলে। যেমন জার্মানির হিটলারের নাৎসি দল, ইটালির মুসোলিনির ফ্যাসিস্ট দল একদলীয় ব্যবস্থার উদাহরণ। দ্বিদলীয় ব্যবস্থা বা বাই পার্টি সিস্টেম, অর্থাৎ কোন একটি রাজনৈতিক ব্যবস্থায় যদি দুটি রাজনৈতিক দলের প্রাধান্য লক্ষ্য করা যায় তাহলে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা হয়। দ্বিদলীয় ব্যবস্থায় দুটি দলের বাইরে আরো দল থাকলেও অন্যান্য দলের ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থা বা মাল্টি পার্টি সিস্টেম, কোনো একটি রাজনৈতিক ব্যবস্থায় যদি দুইয়ের অধিক রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয়। বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা দল ব্যবস্থার এই প্রকারভেদটা মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপস নিয়ে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক ব্যবস্থার একটি অন্যতম দিক। আধুনিক কালে রাজনৈতিক দলের ন্যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকেও গুরুত্ব প্রদান করা হয়। তবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নামকে কেন্দ্র করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। তাই অনেকে এরূপ গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ, অ্যাটিটিউড গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ, অর্গানাইজড গ্রুপ, লবি ইত্যাদি নামে অভিহিত করেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক দল লোকের সমষ্টি যারা সংঘবদ্ধ, যাদের কিছু সাধারণ স্বার্থ থাকে এবং তারা সেসব স্বার্থ আদায় করতে প্রয়াস চালায়। সংঘবদ্ধ এই লোকগুলো রাজনৈতিক ব্যবস্থায় তাদের স্বার্থ ও দাবি উত্থাপন করে এবং সেগুলোকে সরকারি সিদ্ধান্তে রূপান্তরিত এবং বাস্তবায়িত করতে চাপ দেয় বলে তাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। জি.এ. আলমন্ড এবং জি.বি. পাওয়েলের মতে সমাজে বিভিন্ন ধরনের গোষ্ঠী যখন তাদের ভিন্ন ভিন্ন স্বার্থ ব্যক্ত করে এসব চাহিদা বাস্তবায়নের জন্য সরকারকে প্রভাবিত করার প্রচেষ্টা চালায়, তখন এসব গোষ্ঠীকে স্বার্থান্বেষী গোষ্ঠী বলা হয়। By interest group, we mean a group of individuals who are linked by particular bonds of concern or advantage, who have some awareness of these bonds. এলানার বলের মতে সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বোঝায়। A pressure group can be defined as a group whose members hold share attitude. সুতরাং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো সমস্বার্থ বিশিষ্ট এমন জনসমষ্টি যারা রাজনৈতিক ক্ষমতার বাইরে অবস্থান করেও গোষ্ঠীর বা সংগঠনের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে। চাপ সৃষ্টিকারী বা স্বার্থ গোষ্ঠীর প্রকারভেদ, ফর্মস অফ প্রেসার গ্রুপস অর ইন্টারেস্ট গ্রুপস। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব।
স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী, অ্যানোমিক অর স্পন্টেনাস ইন্টারেস্ট গ্রুপ। কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবে যে স্বার্থগোষ্ঠী গড়ে ওঠে তাকে স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী বলে। সংগঠন ভিত্তিক স্বার্থগোষ্ঠী, অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ। সংগঠন ভিত্তিক স্বার্থগোষ্ঠী হলো নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া পেশ করার জন্য এক বিশেষজ্ঞ গোষ্ঠী। স্বার্থের গ্রন্থিকরণের জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে এ ধরনের স্বার্থগোষ্ঠী গঠিত হয়। এসব স্বার্থগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য নিজস্ব পেশাদার কর্মী থাকে। তারা গোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সুসংহতভাবে দাবি দাওয়া পেশ করে। শ্রমিক সংঘ, বণিক সংঘ এ ধরনের স্বার্থগোষ্ঠী। সংগঠনহীন স্বার্থগোষ্ঠী, নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ। জাতিগত, ভাষাগত, বংশগত, শ্রেণীগত প্রভৃতি যেসব স্বার্থগোষ্ঠী দেখা যায় সেগুলো হলো সংগঠনহীন স্বার্থগোষ্ঠী। প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী, ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ। প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী গঠিত হয় কোনো পেশা বৃত্তি ভিত্তিক ব্যক্তিদের নিয়ে। এ ধরনের স্বার্থগোষ্ঠী তার নিজের সদস্যদের বা অন্য যে কোনো গোষ্ঠীর স্বার্থ সাধনে উদ্যোগী হতে পারে। আইনসভা, সেনাবাহিনী, আমলাতন্ত্র এ ধরনের স্বার্থগোষ্ঠী। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর এই প্রকারভেদ মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী, ফাংশনস অফ প্রেসার গ্রুপস। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে সকল কার্য সম্পাদন করে সেগুলো হলো শাসন বিভাগের উপর প্রভাব, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ আদায়ের জন্য শাসন বিভাগের উপর প্রভাব বিস্তার করে থাকে। আইন বিভাগের উপর প্রভাব, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থ বা দাবি আদায়ের জন্য অনেক সময় আইন বিভাগের উপর, অর্থাৎ আইন প্রণয়নকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য আইন বিভাগের উপর প্রভাব বিস্তার করে। বিচার বিভাগের উপর প্রভাব, কোনো কোনো ক্ষেত্রে বিচার বিভাগের উপরও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করে। রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাব বিস্তার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো যদিও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করে। জনমত গঠন। জনমত গঠন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম কার্যাবলী, অর্থাৎ বিভিন্ন বিষয়ে জনগণকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অবহিত করে এবং জনগণ সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়ে নিজেদের মতামত পেশ করতে পারে। সরকারের সমালোচনা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো অনেক সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে থাকে। তথ্য প্রদান। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় বিভিন্ন ধরনের তথ্য সরকারের কর্মকর্তা যারা তাদের কাছে পেশ করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য তারা প্রদান করে থাকে। জনসংযোগ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো অনেক সময় জনসংযোগও করে থাকে, অর্থাৎ জনসংযোগের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলোকে একটা সাধারণ রূপ দেওয়ার জন্য অনেক সময় তারা জনসংযোগ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ সকল কার্যাবলীর সম্পাদনের মাধ্যমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করে থাকে। এখন আমরা আলোচনা করব রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিয়ে। উদ্দেশ্যগত। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। যেমন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করে নিজেদের আদর্শ বাস্তবায়িত করা, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে নিয়ে এসে নিজেদের স্বার্থ উদ্ধার করা। স্বার্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে রাজনৈতিক দলের জাতীয় স্বার্থ নিয়ে রাজনৈতিক দল যেমন কাজ করে,
দলীয় স্বার্থ নিয়েও কাজ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কেবল নিজেদের স্বার্থেই কাজ করে। আদর্শগত দিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রাজনৈতিক দলের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সে ধরনের সুনির্দিষ্ট কোনো আদর্শ নেই। জোট গঠন, রাজনৈতিক দলগুলো অনেক সময় নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল একসাথে মিলে জোট গঠন করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে এই ধরনের কোনো জোট গঠন লক্ষ্য করা যায় না। নির্বাচনে অংশগ্রহণের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনে তারা প্রার্থী দেয়, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না, যদিও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনের সময় নানাভাবে সহযোগিতা করে। পরিধি, কর্মপরিধির দিক থেকে যদি বলি তাহলে দেখা যাবে যে রাজনৈতিক দলের পরিধি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিধির তুলনায় অনেক ব্যাপক। উৎপত্তিগত দিক থেকে, অর্থাৎ রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে সুনির্দিষ্ট নীতি এবং আদর্শের ভিত্তিতে, বা উৎপত্তি হয় সুনির্দিষ্ট নীতি এবং আদর্শের ভিত্তিতে, কিন্তু চাপ সৃষ্টিকারীর উৎপত্তি নিজেদের গোষ্ঠীর স্বার্থে। কাজকর্মের ধরন, রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে বা রাজনৈতিক দলগুলো সবসময় প্রত্যক্ষভাবে বা সবাইকে তার কর্মসূচি জানিয়েই তার কর্মকাণ্ড পরিচালনা করে, অর্থাৎ গোপনে কোনো কাজ করে না, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো অনেক সময় গোপনে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। অপরিহার্যতা, যে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য, কিন্তু সব রাজনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখা যায় না। সরকার গঠন, রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে বা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকার গঠন বা নির্বাচনে অংশগ্রহণ করে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আলোচনা করলাম। তোমরা রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে এই যে সকল পার্থক্য রয়েছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার সর্বশেষ আলোচনা জনমত বা পাবলিক ওপিনিয়ন। এখন আমরা জনমত নিয়ে আলোচনা করব। জনমতের গোড়ার কথা, গ্রিক দার্শনিক প্লেটো সাধারণ জনগণের মতামতের কোনো মূল্য আছে বলে মনে করেননি। তার ধারণায় এসব মতামত পরিবর্তনশীল। রোমান লেখকরা জনমতের খুব একটা মূল্য দিতেন না। পরবর্তীতে রোমানদের ব্যাপক রাজ্য জয়ের কারণে সংবাদ ও তথ্যের মূল্য বৃদ্ধি পায় এবং এই পর্যায়ে রোমানরা জনগণের কথা বলতে শুরু করে। 18 শতকের শেষ দিকের পূর্ব পর্যন্ত রাজনৈতিক পণ্ডিতরা জনগণের কথা ঈশ্বরের কথা এমন কথা বলতে শুরু করেননি। ফ্রান্সে রুশো এবং পরে জ্যাক্স নেকার জনমত নিয়ে কথা বলতে শুরু করেন। ইংল্যান্ডে জেরেমি বেন্থাম জোরে সোরে বলেন যে দেশের কুশাসন সামাজিকভাবে রোধ করার জন্য জনমত একটি বৈশিষ্ট্যপূর্ণ শক্তি এবং গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সাধারণ অর্থে কোন সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে জনমত বলা হয়। এ অর্থে যে কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের সমষ্টিকে জনমত বলা যেতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে জনমতের বিশেষ অর্থ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে সকল মতামত জনমত নয়। কেবল সমাজ, রাষ্ট্র, রাজনীতি, নাগরিক জীবন, সরকার পরিচালনা, অর্থনীতি ইত্যাদি বিষয় সম্পর্কে প্রভাবশালী, যুক্তিযুক্ত, সুস্পষ্ট, সহজবোধ্য এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। আধুনিককালে ফরাসি দার্শনিক রুশোর লেখায় জনমতের উল্লেখ পাওয়া যায়। জনমত কি? জনমত সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের মতামত। লর্ড ব্রাইস বলেন, জনমত হলো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি। The aggregate of the views men hold regarding matters that affect the interest of the community. মরিস জিন্সবার্গ বলেন,
জনমত হলো সমাজের বিভিন্ন মতের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। Public opinion is a social product due to the interaction of many minds. L.W. ডুব বলেন, একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই জনমত। Public opinion refers to people's attitudes on an issue when they are members of the same social groups. কিম্বল লিয়ং বলেন, একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত। Public opinion consists of the opinion held by a public at a certain time. জন স্টুয়ার্ট মিল বলেন, কোন সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনগণের সংগঠিত অভিমতের নাম জনমত। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে জনমত হচ্ছে কল্যাণকামী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক, সুস্পষ্ট মতামত যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা জনমত কি তা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা দেখে নিব জনমতের বৈশিষ্ট্য। জনমত সুসংগঠিত, অর্থাৎ জনমতের বৈশিষ্ট্য হচ্ছে যে জনমত সুসংগঠিত। সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, জনমত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। কল্যাণকর, জনমত কল্যাণকর, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য জনমত গঠিত হয়। সুচিন্তিত, যুক্তিভিত্তিক, জনমত কোনো একটি বিষয়ের উপর সুচিন্তিত এবং যুক্তিভিত্তিক মতামত। জাতীয় সমস্যা কেন্দ্রিক, সাধারণত জাতীয় সমস্যাকে কেন্দ্র করেই জনমত গঠিত হয়। সংখ্যাগরিষ্ঠের মতামত, জনমত সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত বা জনগণের মতামত। স্থায়ী বা পরিবর্তনশীল, জনমত স্থায়ী হতে পারে আবার পরিবর্তনশীল হতে পারে। প্রভাবশালী, জনমত অবশ্যই প্রভাবশালী, জনমত সমাজে প্রভাব বিস্তার করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থী, এই বৈশিষ্ট্যগুলো জনমতের মধ্যে আমরা লক্ষ্য করি, তোমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে। জনমত গঠনের বাহন, আমরা এখন আলোচনা করব জনমত গঠনের বাহন নিয়ে, অর্থাৎ যে সকল উপাদান থেকে জনমত গঠিত হয় বা উৎস থেকে জনমত গঠিত হয় সেগুলো জনমতের বাহন। আমরা এখন সেই বাহনগুলো নিয়ে আলোচনা করব। পরিবার জনমত গঠনের অন্যতম বাহন। পরিবারে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং সেই আলাপ আলোচনা থেকে পরিবারে জনমত গঠিত হয়। প্রচার মাধ্যম জনমত গঠনের অন্যতম বাহন, অর্থাৎ প্রচার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে যে তথ্য প্রচারিত হয় তার উপর ভিত্তি করে জনগণ তাদের মতামত পেশ করে থাকে। সভা সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সভা সমিতির আয়োজন করে বা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে এবং সেই আলোচনা সভা থেকে জনগণ জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয়ে তাদের মতামত পেশ করতে পারে। সুতরাং সভা সমিতি জনমত গঠনের অন্যতম বাহন। শিক্ষা প্রতিষ্ঠান জনমত গঠনের অন্যতম বাহন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ থেকে পরবর্তীতে তারা জাতীয় বিষয়ের ক্ষেত্রে তাদের মতামত পেশ করতে সক্ষম হয়। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান জনমত গঠনের অন্যতম বাহন। রাজনৈতিক দল জনমত গঠনের অন্যতম বাহন। রাজনৈতিক দলগুলো বিভিন্ন সভা সমাবেশ, মিছিল মিটিং এর মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে জনগণকে অবহিত করে এবং জনগণ সেই অনুযায়ী তাদের মতামত পেশ করতে পারে। আইনসভা জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন, অর্থাৎ আইনসভায় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়। সেসব আলোচনা প্রচার মাধ্যমে প্রচারিত হয় এবং জনগণ সেই বিষয়ে তাদের মতামত পেশ করতে সক্ষম হয়। সুতরাং আইনসভা জনমত গঠনের অন্যতম বাহন। ধর্মীয় সংঘ অনেক সময় জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্মীয় বিভিন্ন সংঘগুলো নানা আলোচনা সভা বা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করে থাকে এবং জনগণ সেই মোতাবেক তাদের মতামত পেশ করতে সক্ষম হয়। পেশাজীবী সংগঠন, অনেক পেশাজীবী সংগঠন রয়েছে, সেই পেশাজীবী সংগঠনগুলো
নানা বিষয়ে জনগণকে অবহিত করে এবং সেভাবে জনমত গঠিত হয়। নির্বাচন জনমত গঠনের অন্যতম বাহন, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয় এবং সেই অনুযায়ী তারা তাদের মতামত পেশ করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, এ সকল বাহন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এ সকল বাহনের মাধ্যমে জনমত গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, সবশেষে আমরা দেখে নিব জনমত জরিপের পদ্ধতি, অর্থাৎ জনমত জরিপের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিব। গণভোট, অর্থাৎ গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা যায়। নির্বাচনের সময় জনমত যাচাই হয়। আমরা জানি যে নির্বাচনের রায়ের মাধ্যমে কোনো একটি দল নির্বাচিত হয় এবং তারা সরকার গঠন করে। গোলটেবিল বৈঠক, অনেক সময় গোলটেবিল বৈঠকের মাধ্যমে জনমত জরিপ হয়। সাক্ষাৎকার ও মতামত গ্রহণ, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও জনমত যাচাই করা যায়। স্বাক্ষর সংগ্রহ, অর্থাৎ স্বাক্ষর সংগ্রহের মাধ্যমেও জনমত যাচাই করা হয়ে থাকে। সংবাদপত্র, গণমাধ্যম, সংবাদপত্র এবং গণমাধ্যম সবসময় নানা বিষয়ে জরিপ কাজ পরিচালনা করে থাকে এবং জরিপের মাধ্যমেও জনমত যাচাই করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই সকল পদ্ধতির মাধ্যমে জনমত যাচাই করা হয়। তোমরা এই পদ্ধতিগুলোর কথা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং জনমত নিয়ে। আশা করি তোমরা আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হবে। আজকের আলোচনার উপর তোমাদের জন্য রেফারেন্স বই রয়েছে, তোমরা এই বইগুলো অনুসরণ করবে, তাহলে আজকের আলোচনার যে বিষয়টা ছিল সেই বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।